নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। টিটাগড়ে বিজেপি নেতা মনীশ শুক্লা খুনের পর থেকেই রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানোতর চলছে। দোষারোপ পাল্টা দোষারোপের পালা রয়েই যাচ্ছে। এরই মধ্যে আগামীকাল বিজেপির নবান্ন অভিযান। সব মিলিয়ে 21শে বিধানসভার ভোটের আগে ইতিমধ্যেই তপ্ত হতে শুরু করেছে রাজ্যের রাজনীতি। আর এই নিয়েই আজ আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনায় যারা রয়েছেন, প্রথমে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে জয়প্রকাশ মজুমদার। জয়দা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে সায়ন্তন বসু। সায়ন্তন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্রাত্য বসু। ব্রাত্য, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থ ভৌমিক। পার্থদা, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। শুভময়, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে প্রত্যেক বক্তাকে 2 মিনিট করে বলার সময় দিচ্ছি, তারপর শুরু করব আলোচনা সভা। আমার প্রথম বক্তা বিজেপির পক্ষে জয়প্রকাশ মজুমদার। জয়দা। নমস্কার সকলকে। একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আজকের এই আলোচনাটা হচ্ছে। মনে রাখা দরকার যে আমাদের যুব মোর্চা, বিজেপির যুব মোর্চা দীর্ঘদিন পর, মানে 6 মাসের এই লকডাউন, আনলকডাউন ইত্যাদি পেরিয়ে এসে একটি রাজনৈতিক অভিযানের কথা ঘোষণা করেছে। রাজনৈতিক অভিযান, আন্দোলনের কথা, যে নবান্ন অভিযান। কারণ কি? তার কারণ হচ্ছে গত 6 মাসে আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গে একের পর এক অনাচার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থা। রেশনের চাল চুরি হয়েছে, তারপরে আমফানের ত্রাণ চুরি করা হয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, বিধায়ককে খুন করা হয়েছে, চারিদিকে মৃত্যুর আর্তনাদ, চারিদিকে রক্তপাত এবং বিরোধীদের ওপর আক্রমণ। মাননীয়া সেই সময় এবং জিনিসপত্রের দাম এখানকার, যে আলু বলুন, সবজি বলুন, সেগুলো সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের পেটে লাথি মারার মতন অবস্থা করেছে। এবং আলু নিয়ে মাননীয়া যেভাবে খেলা খেলেছেন, যাতে এই শাসক দল কয়েক হাজার কোটি টাকা করতে পারে, যে 10 টাকার আলু 40 টাকায় মধ্যবিত্তের কাছে পৌঁছে দিয়ে সেই মাঝখানের টাকাটা চুরি করে নিচ্ছেন। এই অবস্থাতে যখন যুব মোর্চা তাদের নবান্ন অভিযানের ডাক দিলেন, সেখানে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেন মমতা দেবী। তিনি বলে দিলেন কি, 6 মাস ধরে নবান্নর স্যানিটাইজেশনের কথা মনে পড়ল না, আজকে 2 দিনের জন্যে এই প্রাণকেন্দ্র, প্রশাসনের প্রাণকেন্দ্র একটা রাজ্যের তিনি বন্ধ করে দিলেন। 48 ঘন্টা প্রাণকেন্দ্র বন্ধ থাকবে। সাধারণ মানুষ কোথায় যাবে, কি হবে, সেসব নয়, বিজেপি আসছে, বিজেপি আসছে। সুতরাং বিজেপি এগিয়েছে, মমতা পালিয়েছে। আজকের দিনে সারা জায়গায় এটাই স্লোগান। তৃণমূল ভয় পেয়েছে, রণক্ষেত্র থেকে পালিয়েছে এবং তারা হতাশায় ভুগছে। শুধু হতাশায় ভুগছে না, পরাজিতের আর্তনাদ বারবার শুনছি। ধন্যবাদ জয়প্রকাশ মজুমদার। ধন্যবাদ, ধন্যবাদ জয়দা, ধন্যবাদ। তৃণমূল ভয় পেয়েছে বলছেন জয়প্রকাশ মজুমদার। পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে পার্থ ভৌমিক। পার্থদা। শুভ সন্ধ্যা সবাইকে, ধন্যবাদ। জয়প্রকাশ দ্বারা অ্যাকচুয়ালি কাগজ পড়েন না, তো রাস্তাতেও মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। স্বাভাবিকভাবেই জানেন না যে এর আগে অন্তত 4 বার এরকম 2-3 দিন করে নবান্ন বন্ধ করে স্যানিটাইজ করা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রী এই 6-7 মাস প্রায় প্রত্যেক দিন
করোনায় মোকাবিলায় মানুষকে বাঁচানোর জন্য নবান্নর অফিসটা করেছেন এবং ওখানে অনেক অফিসার যারা করোনা আক্রান্ত হয়েছেন তখন মাঝে মাঝেই 1 মাস অন্তর 2-3 দিনের জন্য স্যানিটাইজেশন করার জন্য নবান্নকে বন্ধ রাখতে হয়েছে। আর হ্যাঁ, আর এই সময় দাঁড়িয়ে তারাই এই ধরনের রাজনৈতিক প্রোগ্রাম করেন যারা চান যে করোনাটা বাংলার বুকে এত বেশি ছড়িয়ে পড়ুক যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রতিহত করতে না পারে। ওনারা অনেক চেষ্টা করেছেন যাতে বাংলায় মানুষের মৃতদেহ দেখা যায়, করোনায় যাতে বাংলা ঠিকমতো মমতা ব্যানার্জি যেভাবে কমব্যাক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে না পেরে ওনা বারংবার চেষ্টা করেছেন কখনো পরিযায়ী শ্রমিক অনৈতিকভাবে মানে অবৈজ্ঞানিকভাবে পাঠিয়ে যাতে বাংলায় করোনাকে ছড়িয়ে দেওয়া যায়। যখন শ্রমিকদের পরিযায়ী শ্রমিকদের প্রথমে পাঠিয়ে দেওয়ার কথা ছিল সেটা না পাঠিয়ে পরবর্তীকালে পাঠিয়ে দেওয়া যাতে বাংলায় করোনাটা বিশেষভাবে ছড়িয়ে যায়। ওনারা চেষ্টা করেছিলেন একদম প্রথম অবস্থায় ভুল কিট পাঠিয়ে যাতে বাংলার মানুষকে করোনার আরো মৃত্যুমুখে ঠেলে দেওয়া যায়। আরেকটাও কথা বলি, আজকে পশ্চিমবাংলার কোনো রেশন দোকানে কোনো বিক্ষোভ নেই, আজকে আমফান নিয়ে বাংলার কোনো মানুষের কোনো বিক্ষোভ নেই। ওনারা শত চেষ্টা করেও এটা করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বাংলার আস্থা আছে। রক্তপাত আমি জানি না কার ঘটেছে, বিজেপির কোন নেতার পাইলসের প্রবলেম আছে কিনা আমি জানি না, সেখানে রক্তপাত ঘটতে পারে, কিন্তু সাধারণ মানুষ বাংলার কোনো রাস্তাঘাটে রক্তপাত দেখতে পাচ্ছেন বলে আমার অন্তত ধারণা নেই। অতএব এই বিজেপিকে ভয় পাওয়ার কিছু নেই, বরঞ্চ এই শুধুমাত্র ডেরেক ওব্রায়েন কাকুলি ঘোষদস্তিদারকে যারা ঢুকতে দিতে ভয় পায় আমার তাদের প্রতি সমবেদনা। ধন্যবাদ পার্থদা, আমি আসছি। পার্থ ভৌমিকের বক্তব্য বিজেপি এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে করোনা ছড়াতে চাইছে। পরবর্তী বক্তা বিজেপির পক্ষে সায়ন্তন বসু। সায়ন্তন, না, যেটা পার্থদা বললেন আমি শুনলাম যে বিজেপি করোনা ছড়াতে চায়, উনি ওনার বক্তব্য রেখেছেন, কিন্তু পরিযায়ী শ্রমিকদের করোনা ছড়ানোর জন্য পাঠানো হচ্ছে, করোনা এক্সপ্রেসে করে আসছে, এটা এখন বলা হচ্ছে। যখন নির্বাচন আসে তখন পরিযায়ী শ্রমিকদের কথা খুব ভালো করে মনে পড়ে, তাদের ভোটটা তখন দরকার পড়ে। যেটা বলা হলো, পার্থদা বললেন যে মাঝের মধ্যেই নবান্ন বন্ধ থাকে স্যানিটাইজেশনের জন্য, একদম ঠিক বলেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এটা তো আমাদের কারুর পান বিড়ির দোকান নয়। বিশ্বদার যদি নস্যির দোকান থাকতো, বিশ্বদা সন্ধ্যেবেলা বোর্ড লাগিয়ে দিতেন যে কালকে বন্ধ, পরশুদিন বন্ধ। আমার যদি মিষ্টির দোকান থাকতো, আমি আজকে সন্ধ্যেবেলা বোর্ড লাগিয়ে দিতাম কালকে স্যানিটাইজেশনের জন্য বন্ধ থাকবে সায়ন্তন বসুর মিষ্টির দোকান। কিন্তু এটা হচ্ছে নবান্ন, সরকারের হেডকোয়ার্টার। এখানে চিফ মিনিস্টার বসেন, চিফ সেক্রেটারি বসেন, ডিজিপি বসেন। বিকেল 5টার পরে আচমকা এখানে ঘোষণা করে দেওয়া হলো যে কাল পরশু নবান্ন বন্ধ থাকবে, কেননা স্যানিটাইজেশন হবে। সারা দুপুর মনে পড়লো না, গতকাল মনে পড়েনি, তার আগের দিন মনে পড়েনি, হঠাৎ কেন? এর উত্তরটা রাজ্য সরকারকে দিতে হবে। না দিতে পারলে আমরা বলছি রাজ্য সরকারের নাড় ভারিয়ে গেছে। কারণ জনসমর্থন যদি না থাকে তাহলে বাস্তবিক অর্থে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে পুলিশ দিয়ে, সমাজ বিরোধী দিয়ে কয়েকদিন শাসন করা যায়, বেশি দিন করা যায় না। ট্রেন চলছে না, আমরা সীমিত সংখ্যা আনছি, আমরা সব জেলাকে ইনভলভ করছি না, আমাদের যুব সংগঠন কার্যক্রম করবে, তাতেই এই অবস্থা। যদি সারা রাজ্য জুড়ে স্পেশাল ট্রেন চালিয়ে বিজেপির ব্যানারে আগামী কালের অভিযান হতো, তাহলে তো আমার মনে হচ্ছে সরকারের সব মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী রাজ্য ছাড়া হয়ে যেতেন, রাজ্যতেই থাকতেন না। আমার একটাই কথা বিশ্বদা, একটা কথা বলতে চাই। ধন্যবাদ সায়ন্তন। কাচের ঘরের মধ্যে বসে যারা পাথর ছুঁড়ে মারছেন তারা নিজেরা রক্তপাত ঘটাচ্ছেন নিজেদের। আমাদের রক্তপাতের প্রশ্ন নেই। তা আর যদি চোখের সামনে দেখতে চান, শ্রমিকদা আমার আপনার পার্থদার সঙ্গে প্রত্যেকদিন ডিবেট করেন, একবার শ্রমিকদার খোঁজ নিন গতকাল যেভাবে আক্রান্ত হয়েছেন। আমি মনিক শুক্লা বা বিধায়ক বা আমাদের 117 জন কার্যকর্তার কথা না হয় আধ ঘন্টার জন্য ভুলেই গেলাম। ধন্যবাদ। আমাদের সকলের পরিচিত আমি আসছি। কালকে যেভাবে আক্রান্ত হয়েছেন
ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী ছিনতাইকারীদের দ্বারা, তাতে প্রমাণ হয় বাংলায় গণতন্ত্র নেই। ধন্যবাদ সায়ন্তন, ধন্যবাদ। পরবর্তী বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে ব্রাত্য বসু। ধন্যবাদ বিশ্ব, আপনাকে সবাইকে শুভ সন্ধ্যা। না, পালিয়ে যাওয়া নিয়ে কথা হচ্ছে। পালিয়ে যাওয়ার একটা নমুনা তো আমরা দেখেছি যে গত 6 বছর ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো প্রেস দেখলেই পালিয়ে যান, কোনো প্রেস কনফারেন্স করেন না। পালিয়ে যাওয়ার এত বড় নমুনা বোধহয় আমাদের এর আগে কখনো ভারতবর্ষ দেখেনি, যে গণমাধ্যমের মুখোমুখি হতে চান না। আজকে আমি, সায়ন্তন, জয়দা, পার্থ, শুভময় আছেন, আমরা সবাই প্রেসের মুখোমুখি হচ্ছি, কেউ পক্ষে কথা বলছি, কেউ বিপক্ষে কথা বলছি, কিন্তু প্রেস ব্যাপারটাকেই, গণমাধ্যম ব্যাপারটাকেই উড়িয়ে দেব, এত বড় পালিয়ে যাওয়ার নমুনা বোধহয় দেখিনি। আর দ্বিতীয় কথা, আমার এই কালকের মিছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পালিয়ে যাওয়া নিয়ে কথা হচ্ছে, আমার মনে পড়ে যে ওই উৎপল দত্ত একবার বলেছিলেন যে যখন ওই 70 দশকে তার নাটক কংগ্রেসেরা বন্ধ করে দেয়, 2জন দর্শক ঢোকে, তখন উৎপল দত্ত বলেছিলেন, দেখেছো পিলপিল করে 2টো লোক আসছে, পিলপিল করে 2টো লোক আসছে। তা কালকে এই 2টো লোক আসবে পিলপিল করে, তার জন্যে কি একটা গেরিলানা, কি একটা খুব বড় বড় কথা হচ্ছিল 2টো লোকের জন্যে, তার জন্য পালিয়ে যাওয়ার দরকার পড়ে না, জাস্ট দরকার পড়ে না। কেননা পার্থ যেটা মনে করিয়েছেন যে গত 7-8 মাসে কোভিডকে লড়তে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের 3জন এমএলএ মারা গেছেন, একাধিক আমাদের রাজনৈতিক নেতা কর্মী তারা কোভিডে আক্রান্ত হয়েছেন। মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার মধ্যে একটা স্যানিটাইজ করছেন, এবং এত বড় কালকে ওই পিলপিল করে 2জনের মিছিল, এই গেরিলা আন্দোলন, এইটা যে কালকে এইভাবে মার খেয়ে যাবে, এইটাই এই সায়ন্তনের এবং জয়দার হতাশা ভীষণভাবে চোখে পড়ছে। যে যেখানে যাচ্ছি ওদের প্রায় এটা ক্ষুদিত পাষাণে মেহের আলীর মতো সব ঝুট হ্যায় করে ঘুরতে হবে আর কি। এই যে সব ঝুট হয়ে গেল, এই যে ঝুট হয়ে যাওয়া যে 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 অবস্থান তৈরি হলো, আমার মনে হয় যে বিজেপির এইরকম যে দশা, আমার মনে হয় যে কালকের মিছিলটা যদি একটু পাল্টে নিয়ে, একটু ঘুরিয়ে নিয়ে যদি একটু হাতরাসের দিকে করেন, এবং হাতরাসের দিকে গিয়ে যদি আপনারা গিয়ে বলেন যে ওখানে কেন রাজধর্ম আপনারা পালন করতে পারছেন না, ওখানে কেন যোগীকে দেখা যাচ্ছে না, ওখানে কেন কেন্দ্রীয় মন্ত্রী বারবার অভিযুক্তদের পক্ষ নিচ্ছেন, ওখানে কেন ওই যে উত্তরপ্রদেশের বিধায়ক অভিযুক্তদের পক্ষ নিচ্ছেন এবং তাদের হয়ে সভা করছেন, এইটা যদি একটু করেন, এবং কেন বারবার এরকম ওই ভোটের সময়, ভোটের কথা সায়ন্তন তুলেছেন, কিন্তু ওই ভোটের সময় দেখা যায় যে দলিতদের সামনে গিয়ে ওরা দাঁড়ান এবং দলিতদের কথা মনে রাখেন না, এবং তাদের কি দশা হয় তার একটা জাজ্জল্যমান নমুনা হচ্ছে এখন হাতরাস, যেটা গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীকে তার দিকে চোখ তুলে বাধ্য করেছে। ধন্যবাদ ব্রাত্য, আপনাকে ধন্যবাদ। আমি পরে আপনার সাথে আবার আলোচনায় আসছি। ব্রাত্য বসু তিনি বল ঘুরিয়ে দিয়েছেন হাতরাসের দিকে। চাপানো তো চলবেই। আজকে আমার শেষ বক্তা এই অনুষ্ঠানের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। শুভময়। বিশ্বদা নমস্কার, শুভ সন্ধ্যা। যে 4জন ভীষণ দক্ষ এবং সহজে বলতে গেলে আমাদের বাংলা ভাষায় দুধে রাজনীতিবিদ আজকের এই অনুষ্ঠানে আছেন, তাদের কাছে এই রাজনৈতিক তর্ক বিতর্ক নিয়ে আলোচনার চেয়েও আমরা বেশি করে যেটা চাইবো সেটা হচ্ছে আমরা আমাদের এই রাজ্যটাকে, আমাদের এই দেশটাকে ঠিক কিভাবে দেখতে চাই। দুটো রাজনৈতিক দল, মূলত তৃণমূল আর বিজেপি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মূল শক্তিশালী দুটি পক্ষ। এবার এই রাজনৈতিক দুটি পক্ষ পুরোপুরি উল্টো দিকে আছে কিনা, অর্থাৎ একেবারে 180 ডিগ্রিতে একে অপরের মুখোমুখি লড়াই করছে, নাকি তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক কৌশল আছে, এই গভীর জিনিসপত্র জনগণ বুঝবেন না। জনগণের চোখের সামনে কিন্তু একেবারেই বিজেপি এবং তৃণমূল, কালকে বিজেপি একটি তারা একটা মিছিল সংগঠিত করার কথা বলছিল, যেখানে তৃণমূল কংগ্রেস সেখানে বলছে যে এই যে স্যানিটাইজ করা, এই বিষয়টি একটি সরকারি ব্যাপার এবং এই ধরনের রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। যে জায়গাটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু সবটুকু সাহায্য আমাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকেই পাই। আমাদের এই কোভিডের দিনে কাউকে যখন হাসপাতালে ভর্তি করতে হয়, আমাদের তখন রাজনৈতিক নেতাদের কাছেই পৌঁছতে হয়, এবং রাজনৈতিক নেতারাই কিন্তু এত তর্ক বিতর্ক সত্ত্বেও যেটা মাথায় রাখতে হবে যে রাজনৈতিক নেতারা কিন্তু যা প্রতিশ্রুতি দেন তার মধ্যে অনেকটা পালন করেন, অবশ্যই অনেকটা তারা পালন করেন না বা করতে পারেন না, এবং তার জন্যই তো আমাদের সাধারণ মানুষের এত বক্তব্য
আমরা রাজনৈতিক নেতাদের দিকে সব সময় আঙুল তুলি। প্রশ্ন হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে সামনের নির্বাচনের দিকে তাকিয়ে, এই মুহূর্তে প্রতিটি নির্বাচনের আগেই তো একটা ফলিত রাজনীতির গবেষণাগার হয়ে ওঠে সেই জায়গাটি, অর্থাৎ আমাদের রাজ্য। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ইতিহাস তাকে তো আমরা চট করে ভুলে যেতে পারি না। বিভিন্ন সময় এখানে রাজনৈতিক হানাহানি হয়েছে, প্রচুর মানুষ মারা গেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2021-এর আগে সত্যি সাধারণ মানুষজন অত্যন্ত দুশ্চিন্তায় আছি যে সামনের দিনগুলোয় কি আরো রক্তপাত হবে। এমনিতেই তো কোভিডে প্রচুর মৃত্যুর কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্যটা কি হওয়া উচিত? সেটা কি মুখোমুখি লড়াই, নাকি এই অদ্ভুত পরিস্থিতিতে দেশের মানুষদের একটু সামাল দেয়া, যাতে আমরা এই অভূতপূর্ব একটা বাজে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ শুভময়। অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন তুলেছেন শুভময় মৈত্র। একটা কথা পরিষ্কার করে বলে নেওয়া যায় যে ভারতবর্ষের কথা ছেড়ে দিন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে যুযুধান দুই পক্ষ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বাম এবং কংগ্রেস এ রাজ্যে অত্যন্ত ক্ষয়িষ্ণু শক্তি এবং এবারের 21-এর নির্বাচনে প্রধানত লড়াই হবে এই দুটি পক্ষের মধ্যেই, এটাও পরিষ্কার। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আগামীকালের যে নবান্ন অভিযান, সেটা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিজেপির পক্ষ থেকে, একই সঙ্গে তৃণমূল কংগ্রেস তথা সরকারের পক্ষ থেকে। আমি যেটা জানতে চাইবো জয়দার কাছে, জয়দা, এই যে একটা অভিযোগ উঠছে বিজেপি করোনা ছড়াচ্ছে, এই করোনা আবহের মধ্যে এই এত বড় একটা মিছিল সংগঠন করা, এইরকম একটা করা পুজোর আগে, এটা কি এক্ষুনি দরকার ছিল, নাকি মনে হয় এটাই উপযুক্ত প্রেক্ষাপট? তার কারণ সামনের এপ্রিল মে মাসে এ রাজ্যে বিধানসভা নির্বাচন, এখন থেকে যে ভোটের ঢাকে কাঠি পড়ার যে শুরুটা হয়েই গেল। না, এটাতে তো আমরা অনুপ্রেরণা পেয়েছি মাননীয়ার কাছ থেকে। মাননীয়া রাস্তায় মিছিল করে বলছেন হাতরাসের জন্য মিছিল ডাকছি, মহামিছিল ডাকছি। এই অনুপ্রেরণা তো ওনার কাছ থেকে। উনি মিছিল ডেকে হাতরাসের ঘটনার জন্য হাতরাচ্ছেন তিনি, কিন্তু যেতে পাচ্ছেন না রাজগঞ্জে, জলপাইগুড়ির রাজগঞ্জে দলিত মেয়েটি ধর্ষিতা হলো এবং আত্মহত্যা করলো, সেটার কথা ব্রাত্যবাবুদের মনে পড়ে না। ডেবরার 17 বছরের মেয়ের কথা মনে পড়ে না। ওইখানে হাতরাসে হাতরাচ্ছেন, আর নিজেরা যখন হাঁটছেন তখন সেটা ঠিক। আর বিজেপি যদি নবান্ন অভিযান করে, সেক্ষেত্রে সেইখানটাতে হচ্ছে ছড়াচ্ছে নাকি কোভিড। একটা প্রশ্ন করছি, এনাদের যুক্তি নিজেদেরকেই নিজেরা কিন্তু ক্ষয়িষ্ণু করছেন কেন? কোভিড নিয়ে ব্যবস্থা মমতা দিদি কি বলেছিলেন? বিখ্যাত সেই উক্তি মনে করিয়ে দিই ব্রাত্যবাবুকে, যে বিশ্বকে কহে দিজিয়ে, বিশ্ব তোমাকে নয়, মানে বিশ্ব মজুমদারকে না, তিনি বলছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বক্তৃতাতে, মানে আলোচনাতে, বিশ্বকে কহে দিজিয়ে कोरोना के लिए हम सबसे ज्यादा अच्छा है। देखो ना আপনাদের আছে, इधर में सबसे बढ़िया চিকিৎসা हो रहा है। কে বলেছিলেন মাননীয়া, বিশ্বকে কহে দিজিয়ে। আর আজকে এখন এনারা বলছেন না 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 কোভিড সাংঘাতিক আছে, আমাদের এই জন্য এখন নবান্নকে কোয়ারেন্টাইন আজ বিকেল 5টায় ঠিক হলো, কাল আর পরশু করতেই হবে। এই সব কথা মানুষ বিশ্বাস করে? ছেদো কথা। বলুন তো, বাইরে গিয়ে রাস্তায় জিজ্ঞেস করুন এই জন্যে আটকায়, এই করোনার জন্যে, যখন সবাই হেসে বলবে আরে আমরা জানি কোন করোনার জন্যে, বিজেপির ভয়ে এখন করোনা দেখাচ্ছেন। যে কোনো মানুষকে জিজ্ঞেস করলেই তারা এটাই বলবে। ব্রাত্য বসু, মানুষেরা বিশ্বাস করবে না। ব্রাত্য বসু, আমি না না না, এটা জয়দার কথা বলেছেন। জয়দা, আমি বললাম তো যে ওদের এখন হতাশা থেকে এই কথা বলছেন যে কালকে অত বড় ওদের ভাষায় গেরিলা অভিযান, হ্যানা ত্যানা, এই যে ইত্যাদি অভিযানে যে কালকে মাঠে মারা গেল, এটার জন্য এখন এইসব বিলাপ বকছেন। আমি শুভময়ের কথাটার প্রসঙ্গ ধরে দু একটা কথা বলতে চাই। শুভময় দু একটা দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন, রাজনীতিবিদদের দায়িত্ব, মিডিয়ার দায়িত্ব, এবং ফাইনালি উনি যেটা বলেছেন, আমি জয়দার সঙ্গে সম্পূর্ণ একমত। একটা জায়গায় যেখানেই ধর্ষণ হোক সেটা প্রতিবাদ জানানো উচিত, এবং আমরা সেটা তীব্রভাবে প্রতিবাদ জানাই। এবং আমাদের রাজ্যে আমি একাধিক উদাহরণ আপনাকে দেখাতে পারি, আপনার যেখানে ধর্ষণ হয়েছে, ধর্ষণ উত্তরপ্রদেশ বা পশ্চিমবঙ্গ বা গুজরাট বলে নয়, নিউ ইয়র্কের ম্যানহাটনেও হয়। সেটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে সেইটার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি করা হচ্ছে।
এই যে আপনারা দেখবেন যে এই যে কথাটা আপনিও বিশ্ব বললেন, যে মনীষ শুক্ল খুনের কথা বললেন, যে সেখানে দুদিনের মধ্যে তাদের পরিবার থেকে এফআইআর করা হয়েছে ঠিক ঘটনা ঘটার, এবং সেই এফআইআর থানা নিয়েছে। আমি আপনাকে মনে করি যে চাঁদপা গ্রাম, ওই হাতরাস থেকে যেখানে হয়েছিল সেই ঘটনা, তার 7 দিনের সেই রাতে সেই নির্যাতিতার পরিবার, তার ভাই, তার বোন, তার মা, তাদের দলবল শুধু তাদের তাড়িয়ে দেওয়া হয়। তারপর মিডিয়া আপনারা যখন ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া করেন, তার 7 দিন পর অর্থাৎ 14ই সেপ্টেম্বর ঘটনা ঘটেছে, এফআইআর নেওয়া হচ্ছে 22শে সেপ্টেম্বর। আমার বক্তব্য হচ্ছে যে প্রশাসন তার রাজধর্ম পালন করুক। এই যে শুভময় তার সঙ্গে আরেকটা বাড়তি কথা বলেছেন, যে এই যে দায়িত্ব প্রশাসন রাজধর্ম পালন করছে, পুজোর আগে তাই তো বলতে চাইছেন, তাই তো বলতে চাইছেন। সবথেকে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, সবথেকে বড় আমি- ধর্মীয় আমি- অনুষ্ঠান, আমি- সেইখানে দাঁড়িয়ে বিশ্ব একবার বলুন। হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন বলুন বলুন, দুর্গাপুজোর সময় হ্যালো, বলুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, না, আমি সায়ন্তনের কাছে আসবো। আমি সায়ন্তন, বলছি যে সায়ন্তন, এই যে সায়ন্তন, দায়িত্বের সায়ন্তন, সায়ন্তন বসু। এই সময় পুজো টুজো ভাড়ে যাক, পুজো ভাড়ে যাক। আমাদের 21-এ আমাদের নবান্ন দখল করতে হবে। সেই জন্য আজকে দেখবেন দিলীপ ঘোষ বলছেন আজকে যে সামনের বছর নবান্নটাই বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে কোনো কিছু বন্ধ করে দেওয়াই, নবান্ন বন্ধ করে দেওয়া, রাইটার্স বিল্ডিং বন্ধ করে দেওয়া, কোনোদিন তো ওখানে পৌঁছতে পারবেন না, কিন্তু টার্গেটটা হচ্ছে বন্ধ করে দেওয়া। এই যে বন্ধ করে দেওয়ার রাজনীতি, এইটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এইটুকুই বলতে চাই। হ্যাঁ, আপনি যান, পরবর্তী বক্তার কাছে যান। আমি 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 এই আমি 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 ব্রাত্যর এই প্রশ্ন নিয়ে সায়ন্তন বসুর কাছে আসবো, কিন্তু আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে। ব্রেকের পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে ব্রাত্য বসু যেটা বলছিলেন, সায়ন্তনের কাছে আসবো। সায়ন্তন, ব্রাত্য বলছেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো এবং পশ্চিমবঙ্গে কিছু ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ সেটার ব্যবস্থা নেয়। আপনাদের কালকের অভিযান কোনো অভিযানে কোনো যুক্তি নেই এবং এই ধরনের অভিযান আপনাদের সফল হবে না। সায়ন্তন। না, ব্রাত্যদা একটা কথা বলেছেন, রাজধর্ম পালন করা উচিত। আমি ওনার এই কথাটাকে 100% মান্যতা দিই। আচ্ছা, দময়ন্তী সেনকে তাহলে কেন ট্রান্সফার করা হয়েছিল? পার্ক স্ট্রিটের যে ঘটনা, যাকে ছোট্ট ঘটনা ষড়যন্ত্র বলা হয়েছিল, একজন কাদের খান বলে ব্যক্তি, তার নাম আসাতে দময়ন্তী সেনের ট্রান্সফার হয়েছিল কেন? কামদুনির যে ঘটনা, তারপরে মৌসুমী আর টুম্পা, সম্ভবত নাম হচ্ছে মৌসুমী কয়াল, টুম্পা কয়াল, তারা প্রতিবাদী দুজন ক্যারেক্টার। তাদেরকে মাওবাদী আখ্যায় কারা ভূষিত করেছিলেন, কে ভূষিত করেছিলেন, সেটাও কি রাজধর্মের মধ্যে পড়ে? এই যে উত্তরবঙ্গের রাজগঞ্জের কথা হচ্ছে, জলপাইগুড়ির যেভাবে আত্মহত্যা করেছেন মেয়েটি, রাজ্যের মহিলা এবং শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন তিনি বলছেন যে ওখানে এরকম কোনো ঘটনাই ঘটেনি। ওই মেয়েটির ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে যা বিবৃতি দিয়েছেন, আমি এখানে ক্যামেরার সামনে বলতে আমার মুখে বাজছে। এটা কি রাজধর্মের মধ্যে পড়ে? পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশে কিছু হয়েছে হাতরাসে, সেটা নিন্দনীয় ঘটনা, কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, তার জন্য সিবিআই তদন্ত হচ্ছে। কামদুনিতে কেন সিবিআই হলো না? পার্ক স্ট্রিটে কেন সিবিআই হলো না? ব্রাত্যদার যেখানে কর্মস্থল দমদম, সেখানকার মা আর মেয়ে দুজনকে পুড়িয়ে মারলো হলদিয়াতে, তৃণমূলেরই এক নেতা, সেটা কেন সিবিআই হলো না? শুধু তমলুক হলদিয়ার ঘটনা নয়, দুদিন আগের হাবড়ার এক আদিবাসী মেয়ের সঙ্গে যা ঘটেছে, সেটা কি সিবিআই হওয়ার যোগ্যতা নেই তার? পশ্চিমবঙ্গে যদি হাতরাসে সিবিআই হয়, পশ্চিমবঙ্গে রোজ একটা করে সিবিআই এনকোয়ারির অর্ডার দিতে হবে। কার রক্তপাত নিয়ে চলছে? 117 জনের তালিকা আমরা দিয়েছি, মহামহিম রাজ্যপালের কাছেও আছে, রাজ্য সরকারের কাছেও আছে। একজনের ক্ষেত্রে শাস্তি হয়েছে, একটা সিঙ্গেল ওয়ান বলুন। আমরা নয় সব কটা ভুল বলেছিলাম, কিন্তু একটা দুটো তো ঠিক বলতে পারি। তার ক্ষেত্রে কোনো শাস্তি হয়েছে? পরিবার কোনো বিচার পেয়েছেন? আজ অব্দি একটা বিচার পাননি। আমি বিশ্বদা 1 মিনিট বলতে চাই, যারা উত্তরপ্রদেশ নিয়ে চেঁচামেচি করছেন, একে বলে উল্টা চোর কোতোয়াল কো ডাটে। আগে নিজেরা ঘর সামলান। উত্তরপ্রদেশের তৃণমূল কংগ্রেসের নাম কেউ শুনেছেন কিনা আমার জানা নেই। ওখানে গেছেন লাফালাফি ঝাপাঝাপি করতে। নিজের রাজ্যটা সামলান, তারপর উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট নিয়ে ভাববেন। এটা অন্তত দয়া করে ভাবুন। পার্থ ভৌমিক, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে। আমি
আমি সায়ন্তনদাকে মনে করিয়ে দিতে চাই, কামদুনি কাণ্ডে 3 জনের যাবজ্জীবন আর 2 জনের ফাঁসির অর্ডার হয়েছে। পার্কস্ট্রিটে 1 জন দেশছাড়া আছেন, বাদবাকি প্রত্যেকের শাস্তি হয়েছে। কাকে কি নামে কে ভূষিত করলো তার জন্য বিচার ব্যবস্থাটাকে কেউ প্রহসনে পরিণত করেনি। আর উত্তরপ্রদেশে সিবিআই চোরে চোরে মাস্তুতো ভাই, উত্তরপ্রদেশের রাজ্যের হাতে থাকাও যা, সিবিআইয়ের হাতে থাকাও তাই। সিবিআই পশ্চিমবাংলার বুকে নোবেল এখনো খুঁজে দিতে পারেনি। সিবিআই এখনো তাপসী মালিকের হত্যার তদন্ত শেষ করে উঠতে পারেনি। সিবিআই এখনো ছোট আঙারিয়ার তদন্ত শেষ করে উঠতে পারেনি। সিবিআই যে কেন্দ্রীয় সরকারের তোতা পাখি, এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন। অতএব নরেন্দ্র মোদীর তোতা পাখির উপরে সায়ন্তনদাদের আস্থা থাকতে পারে, ভারতবর্ষের মানুষের আস্থা নেই। এটা গেল দ্বিতীয় পয়েন্ট। আমি একটা কথা বলতে চাই, আমার কথা না, টাইমস অফ ইন্ডিয়া লিখছে যে কলকাতা ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি ফর ওমেন। এটা এনসিআরবির রিপোর্ট। এনসিআরবির রিপোর্ট বলছে যে মার্ডার এবং রেপের ক্ষেত্রে বাংলা অন্যান্য অনেক রাজ্যের থেকে অনেক ভালো অবস্থায় আছে। আমি জয়প্রকাশ দাকে বলবো, জয়প্রকাশ দা মূলত অন্যের কথা শুনে হয়তো টিভিতে বলেন, নিজে হয়তো দেখেন না। একটু যদি ক্রাইম রিপোর্টটা জয়প্রকাশ দা দেখে নেয় তাহলে জয়প্রকাশ দার সুবিধা হবে। এবার জয়প্রকাশ দা আমি বলার পরে কি বলবে, 19-এর রিপোর্ট এরা পোস্ট করেনি। অ্যাকচুয়ালি 19-এর রিপোর্ট পোস্ট করলে জয়প্রকাশ দা কি বলবে, জয়প্রকাশ, কারণ বাংলা ক্রমশ ডেভেলপ জয়প্রকাশ দা কি বলবেন আমরা জয়প্রকাশ দার কাছ থেকেই শুনে নিই। জয়প্রকাশ মজুমদার। আরে পার্থদা, এনসিআরবির রিপোর্ট নিয়ে আপনারা কম মুখ খুললে ভালো করবেন, কারণ মুখ লজ্জায় লুকোতে পারবেন না। এনসিআরবির রিপোর্টের তলায় স্পষ্ট লেখা আছে যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা রিপোর্ট পাঠাচ্ছে না, ক্রাইম রেকর্ড পাঠাচ্ছে না, সেটা পরিষ্কার লেখা আছে। আর কোনো রাজ্যের নামে লেখা নেই, পশ্চিমবঙ্গের নামে লেখা আছে। এই লজ্জা আপনারা কোথায় লোকাবেন? আর দ্বিতীয়, এক মিনিট পার্থদা, 1 মিনিট। মমতা বন্দ্যোপাধ্যায়, আচ্ছা সে চেক করে নেবেন সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন সাপ যদি বাড়ির কোণে মারা যেত তার জন্যও সিবিআই চাইতেন। স্টিফেন কোর্টে লেগেছিল আগুন, তার জন্যও সিবিআই চেয়েছেন ক্ষমতা। আর সেই সময় ছিল ইউপিএর সময়ে, তখন সুপ্রিম কোর্ট বলেছিল কোল কাণ্ডে, কোল ঘোটালাতে যে তোতা পাখি, এনডিএর সময় বলেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমতায় আসার পরে আর কোনোদিন সিবিআইয়ের কথা বললেন না। তার আগে 18 বার চেয়েছেন সিবিআই সব কথাতে। আজকে হঠাৎ সিবিআই খারাপ? আপনাদের মনে রাখা দরকার যে এই রাজ্যে ত্রিলোচন মাহাতোকে ফাঁসি দিয়ে আপনারা মেরেছেন, বুকে লিখে দিয়েছেন যে 18 বছর বয়সে বিজেপি করার শাস্তি। বলুন তো, গণতন্ত্রে এর থেকে খারাপ ঘটনা হতে পারে? আমরা কোথায় বাস করছি? এগুলো আপনারা ভাবুন। এর সীমাহীন অরাজকতা আর গণতন্ত্রকে হত্যা আপনারা করছেন। সীমা পার্থ ভৌমিক কি বলতে চাইছেন? সীমাহীন অরাজকতার অভিযোগ তুলছেন জয়প্রকাশ মজুমদার। না, সীমাহীন অরাজকতা কারা ভারতবর্ষ জুড়ে করছে জয়প্রকাশ দার থেকে ভালো কেউ জানে না। যেটা বললেন এনসিআরবির রিপোর্ট না বেশি দিন আটকে রাখা যায় না। আমার কাছে রিপোর্ট আছে, 18 অবধি কম্পেয়ার করুন না। 1 বছর 19-এর রিপোর্ট এখনো প্রকাশ করেননি, করতে বাধ্য হবেন আপনারা। আপনাদের উপায় নেই, কারণ রাজ্য সরকার তার রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। কতদিন এই রিপোর্ট লুকিয়ে রাখবেন আপনারা? কারণ এই রিপোর্ট বেরোলে ভারতবর্ষের সরকার আরো বেশি বেইজ্জত হবে। কারণ ভারতবর্ষের মার্ডার আর রেপের যা গড় এভারেজ, তার থেকে পশ্চিমবঙ্গ অনেক নিচে আছে। ওইটা বার করতে পারছে না যাতে আপনাদের মুখটা না পড়ে। আমার বক্তব্য অন্য। জয়প্রকাশ কোনো মার্ডার হলে কোনো লোয়েস্ট আমি বলছি লোয়েস্ট, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, হরিয়ানা, আসাম, নাম করে বলছি, বার করতে বলুন না। গুজরাট বলুন, এনসিআরবি গুজরাট রিপোর্টই হয় না, সব বলছি। আমার কাছে
highest and lowest, highest lowest। থানা থেকে ফেরত পাঠিয়ে এই দেয়। জায়গা থেকে আমি একবার যাব, বাড়ি পাঠিয়ে আমি দেয়। যাব শুভময় মৈত্রের কাছে। শুভময় মৈত্র শুধুমাত্র রাজনৈতিক বিশ্লেষক নন, তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের একজন অধ্যাপক বটে। শুভময় মৈত্র, শুভময় মৈত্র। বিশ্বদা আমার আমার মতামত এখানে একেবারেই ব্যক্তিগত আর কি, অধ্যাপক হিসেবে নয়, একেবারেই একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বা সাধারণ মানুষ হিসেবে আমার বলাটা অনেকটাই ভালো। বক্তব্য হচ্ছে যে আমাদের এই রাজনীতি বা গণতন্ত্র আমাদের কি দেয়, জঙ্গলের যে নিয়ম অর্থাৎ সমাজের যে দুর্বলতর অংশ, সে দলিতই হোক বা নারী, এই যে কখনো জাতপাতের নামে, কখনো সম্মান রক্ষার্থে, কখনো পারিবারিক বিবাদের কারণে সব সময় রাজনীতি আসে না, এই যে একটা টার্গেট হয়ে যায়, ডান বাম সব সরকারের রাজ্যেই কিন্তু এই ধরনের অপরাধ চলে, যেটা ব্রাত্যবাবু একটু আগে বলেছেন, নিউ ইয়র্কেও কিন্তু এই ধরনের অপরাধ হয়। এবার মূল প্রশ্নটা হচ্ছে সরকার বা প্রশাসনে যারা আসীন থাকেন তারা কিন্তু সাধারণভাবে এই কালমৃগয়ার শরিক নন, কিন্তু তাদের পোষ্য সমর্থকরা যখন মানুষের রক্ত দুহাতে মেখে ফেলেন তখনই মুশকিলটা হয়, তখন জমে ওঠে মুখ বাঁচানোর প্রতিযোগিতা, তখন টেনে আনা হয় বিরোধীদের গোলমাল পাকানোর তত্ত্ব, তখন নির্মিত হয় একটা প্রতিবাদের পেছনে ধান্দাবাজির যে পরিমাণ সেই জিনিসটা, অর্থাৎ প্রতিবাদীর দুর্বলতাকে লক্ষ্য করে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নমালা তখন দ্রুত বৈধতা পেয়ে যায়, কারণ লুকোনোর মতো যে লাশ সেটা কিন্তু সমস্ত দলের হাতেই, সমস্ত দলের আস্তিনের তলাতেই রয়ে গেছে। এটা কিন্তু কোনো একটি দলকে টার্গেট করে বলা নয়, আসলে মূল সমস্যাটা হলো ভারতীয় গণতন্ত্রের যে বুনিয়াদ সেটা কিন্তু এখনো একেবারে অপরিণত থেকে গেছে। একটা নির্বাচিত সরকার, তার বাইরেও তো পরিস্থিতি চলে যায়, হাতের বাইরে, তখন তাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় অলিক বহিরাগতের ষড়যন্ত্রের তথ্য হয়, লোক দেখানো নির্বাসনে পাঠাতে হয় সরকারি আধিকারিকদের। আসলে এই সমস্ত যে যুক্তি তর্ক গল্প এগুলো থিতিয়ে আসে যেই সময়, আবার কিন্তু একটা অধিকারহীন মানুষ, তার প্রতিকারহীন একটা ঝরে যাওয়া, সেটা কিন্তু আবার জাতীয় মিডিয়ায় খবর হয়। সেই জায়গায় যেটা মূল প্রশ্ন আমার এখানে, সেটা হচ্ছে যে এই যে নৃশংসতা চারদিকে, এই যে রাজনৈতিক দ্বন্দ্ব, এটার কারণটা কি সামাজিক না রাজনৈতিক? এখন সহজেই এড়িয়ে যাওয়া যায় এই বলে যে সমাজের থেকে কি রাজনীতি আলাদা, এই পুরো দায় সমাজেরই, একেবারে রাজনীতি কিছু নয়। আসলে কিন্তু সেটা অনেক বড় আলোচনার বিষয় সময়, এটা তো অনেক বড় আলোচনার বিষয়, এটা অনেক অনেক বড় আলোচনার বিষয়। আমাদের 1 ঘন্টার আলোচনা হয়তো এটা এই আলোচনা। হাতরাস থেকে ভাটপাড়া মৃত্যুর কারণে কিন্তু সমাজের ঘাড়ে যেন দোষটা চাপানো না হয়, এখানে কিন্তু রাজনীতির অপরিণতির একটা ব্যাপার আছে, সেটা যদি দয়া করে রাজনৈতিক নেতারা একটু তার দিকে নজর দেন। আমি ব্রাত্য বসুর কাছে আসবো। ব্রাত্য বসু, এই যে চাপানুতো, রাজনৈতিক চাপানুতো থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। একটা রাজনীতির দল আন্দোলন করবে, ক্ষমতায় যারা আছে তারা তার প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। ইতিমধ্যেই এই রাজনীতির মধ্যে গভর্নরের সঙ্গে সরকারের যে সম্পর্ক, গভর্নরের টুইট, সরকারের পাল্টা টুইট, এই রাজনৈতিক উত্তাপে আরো কিছুটা উত্তাপ ছড়িয়েছে। এ নিয়ে ব্রাত্য বসু আপনার বক্তব্য কি? না, গভর্নর নিয়ে তো আমি যা বলার আপনার মিডিয়ায় আমি বলেছি, সেটা দেখানো হয়েছে, এবং গভর্নর নিয়ে কথা বলাও সেই, আমি বলছি যে গভর্নর, আমি যখন জয়দার সঙ্গে তর্ক করছি বা সায়ন্তনের সঙ্গে তর্ক করছি, সেখানে শুভময় যেটা বললেন যে পক্ষ বোঝা যাচ্ছে, যে কে কোন পক্ষে মতো সাংবিধানিক পোস্ট, এই তখন ওই শুভময় যেটা বলছিলেন যে যাদের থেকে দায়িত্ব আশা করা যায় তারাই যদি দায়িত্ব, তখন ওই শুভময় যেটা বলছিলেন যে যাদের থেকে দায়িত্ব আশা করা যায় তারাই যদি দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেন, মানে তার তো নিরপেক্ষ হওয়া উচিত। আমি রাজ্যপাল নিশ্চয়ই কথা বলতে পারেন, কিন্তু দেখবেন যে এই যে হাথরাস নিয়ে এত বড় একটা ঘটনা যেটা সারা পৃথিবীর নজর কেড়েছে, তা নিয়ে তিনি একটা বাক্য বললেন না। তার মানে তার একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষ আছে। শুভময় যেটা বলেছিলাম আমি একমত। দেখা যাবে যে বিজেপির 300 জনের উপর যে বেশি যে সাংসদ, তার প্রায় 40%-এর উপর বেশি সাংসদের ফৌজদারি মামলা আছে, অর্থাৎ খুনি, রেপিস্ট সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছে। কথা হচ্ছে যে এদের কোন দল এদের রাজনীতিতে নিয়ে আসছে,
ক্রিমিনালাইজেশনকে গুরুত্ব দিচ্ছে এবং ক্রিমিনালকে সামনে নিয়ে আসছে। সেখানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যে দলটি আমাদের কেন্দ্রীয় সরকারে বসে আছে তারা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছে। আপনি বিশ্ব প্রশ্ন করেছেন, রাজ্যপালের পক্ষ কিন্তু সায়ন্তনের পক্ষ যেমন চেনা যায়, জয়প্রকাশ বিদ্যার পক্ষ যেমন চেনা যায়, আমার আর পার্থ ভৌমিকের পক্ষ যেমন চেনা যায়, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের রাজ্যের রাজ্যপালের পক্ষ চেনা যাচ্ছে। এই যে কিছুদিন আগে তথাগত রায় সম্মানীয়, তিনি ত্রিপুরার রাজ্যপাল শিব যখন ফুরিয়ে গেল, তিনি আবার এখানে এসে তিনি বললেন যে আমি রাজনীতি করব। অর্থাৎ তিনি যতদিন রাজ্যপাল ছিলেন সেটা তারপর তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতি করতে চাইছেন। তাহলে এটাও এনার ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তিনি যখন আবার এখানে পুরোবে তিনি অ্যাক্টিভ বিজেপি করবেন, তা তিনি করুন, করতেই পারেন কিন্তু তিনি যখন রাজ্যপাল আছেন সেই সময় তার থেকে আমরা একটা নিরপেক্ষতা আশা করি। কেন বলুন, বিধায়ক বলুন, এমপি বলুন, এরা সবাই একজন রাজনৈতিক দলের জয়দার কাছে আসছি, জয়দা সায়ন্তনের কাছে একবার আসবো। মানুষ দ্বারা নির্বাচিত, কিন্তু রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত। আমি আর একটা নিয়ে সায়ন্তনের কাছে ঘুরিয়ে বলতে চাইছেন রাজ্যপাল, আমি আসবো যেটা ঘুরিয়ে বলতে চাইছেন যে ব্রাত্য বসু যে রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। সায়ন্তন বসু। না দেখুন, রাজ্যপাল তো একজন সংবিধান বিশেষজ্ঞ, আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ। তিনি কোন বিষয়ে ব্রাত্যদার বা সরকারের আপত্তি আছে স্পষ্ট করা উচিত। কিন্তু আমি উল্টো দিক দিয়ে বলছি, এটা কি সরকারের পক্ষে ঠিক? রাজ্যপাল জেলাতে যাচ্ছেন আর সেখানে কমে গেছে, বিধানটা একটু কমে গেছে। ব্রাত্যদা এক মিনিট, যেটা জেলাতে রাজ্যপাল যাচ্ছেন, ডিএম আর এসপি যাদের কাজ রাজ্যপালকে রিসিভ করা, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ, রাজ্যপালকে রিসিভ করা, দেখা যাচ্ছে তারা রাজ্যপালকে থেকে ভূত দেখার মতো পালিয়ে চলে যাচ্ছে, যেন চোখের সামনে ভূত এসে গেছে। রাজ্যপাল যদি ডিজিপিকে ডাকেন, হোম সেক্রেটারিকে ডাকেন রিপোর্ট করার জন্য, তারা আসেন না। পশ্চিমবঙ্গে কি সংবিধানের শাসন আছে? রাজ্যের মুখ্যমন্ত্রী এক পাশে ডিজিপি বসে আছেন, আর এক পাশে চিফ সেক্রেটারি বসে আছেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলে যাচ্ছেন, রাজনৈতিক বক্তব্য রাখছেন নবান্নতে বসে সরকারি বৈঠকে। যখন এত সংবিধানের কথা, উত্তরবঙ্গের প্রশাসনিক সফরে গেলেন, একজন এমপি ডাক পাননি প্রশাসনিক মিটিংয়ে। কেন? কারণ তৃণমূলের কোনো এমপি নেই, 7 জন এমপি বিজেপির, 1 জন এমপি কংগ্রেসের। জঙ্গলমহলে গেলেন প্রশাসনিক মিটিংয়ে, বিজেপির কোনো এমপিকে ডাকলেন না। আমার ওখানে অধিকাংশ সাংসদ বিজেপির সাংসদ, তাদেরকে প্রশাসনিক মিটিংয়ে ডাকা হচ্ছে না। এটা কি সংবিধান মেনে হচ্ছে? এই প্রশ্ন যদি রাজ্যপাল তোলেন, তাহলে রাজ্যপাল বেআইনি কাজ করেছেন, তাহলে রাজ্যপাল নৈরাজ্যপালের মতো আচরণ করেছেন। রাজ্যপালের সমালোচনা করার আগে আমি আবার সেই একই কথা বলবো, যারা কাচের ঘরের মধ্যে বসে পাথর ছুটছেন তারা অন্যকে রক্তাক্ত করতে পারবেন না, নিজেরা তাদের রক্তাক্ত হবেন। তার কারণ আপনারা সকাল থেকে বিকেল সংবিধানকে মানছেন না, সংবিধানকে অস্বীকার করছেন। কালকে ভাবুন, আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য আক্রান্ত হলেন, এখনো পর্যন্ত একজনেরও গ্রেপ্তারের খবর নেই। কিন্তু বিজেপির কার্যকর্তা এনআরএসে গেছিল প্রতিবাদ করতে, তাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে আর্মস অ্যাক্টে। আজকে আমাদের কাথি জেলার যুব মোর্চার সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল থেকে বিকেল এই যে সংবিধানকে না মেনে, আইনেরকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, পুলিশকে দিয়ে বিরোধীদের দমিয়ে দেওয়ার রাজনীতি, এটা বেশি দিন চলতে পারে না। মানুষ এটা মেনে নিতে পারে না। যদি পুলিশ রাজ কায়েম করতে গেছেন, যদি সমাজ বিরোধী দল আর সরকার চালাতে গেছেন, তাহলে নবান্নকে বন্ধ করে দিতে হবে। আর ঠিক সেটাই ঘটেছে। আপনারা পুলিশ রাজ কায়েম করছেন, পুলিশ দিয়ে আপনারা সরকার, পুলিশ দিয়ে আপনারা সব নিয়ন্ত্রণ করছেন। পার্থ ভৌমিক, আমি সায়ন্তনদার কথার সাথে অনেকটাই একমত। সারা ভারতবর্ষে এই জঙ্গলের রাজত্ব চলছে, যেখানে গায়ের জোরে, সংখ্যার জোরে যারা প্রতিবাদ করছেন তাদের প্রতিবাদকে জোর করে আটকানো হচ্ছে
যারা প্রতিবাদ করছেন তাদের দেশদ্রোহী বলা হচ্ছে। রাজ্যসভায় ভোটাভুটি না করিয়ে রাতের অন্ধকারে কৃষি বিল পাশ করিয়ে নেওয়া হচ্ছে। আমি সায়ন্তনদার সাথে একমত, তিনি যে ভবিষ্যতের ছবিটা দেখতে পেয়েছেন যে এরকমভাবে সারা জীবন দিল্লির মসনদ ধরে রাখা যাবে না, অত্যাচারী হিটলার পারেনি, অতএব অত্যাচারী ভারতবর্ষের প্রধানমন্ত্রীও পাবেন না, এটা সায়ন্তনদা যে এখন বুঝতে পেরেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ। আর আমি বলতে পারি একটাই কথা, যে নৈরাজ্য যিনি সৃষ্টি করেন তাকেই সবাই নৈরাজ্যপাল বলেন। যিনি কোনো প্রোটোকল না মেনে, কারোর কথা না শুনে, শুধু বিজেপির নেতা থাকলে কোনো ইউনিভার্সিটিতে যান, কোনো বিজেপির নেতা থাকলে কোনো নার্সিংহোমে যান, কোনো বিজেপির নেতা থাকলে সেখানে ইন্টারফেয়ার করেন, যার রাজ্যপালের ভবনের অফিসে, যেখানে প্রতিনিয়ত বিজেপির পার্টি অফিসের মিটিং হয়, আমার বক্তব্য ওখানে তিনি তো একটা ভারতীয় জনতা পার্টি কার্যালয় বলে লিখে দিতে পারেন। কারণ বাংলার মানুষ জানেন উনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, উনি রাজ্যপাল নন। রাজ্যপাল হিসাবে ওনাকে বাংলার কোনো মানুষ, আরে সম্মান পেতে গেলে অন্য লোককে সম্মান দিতে জানতে হয়। ডিএমরা ওনাকে থেকে পালিয়ে যায় না, ডিএমরা মনে করে একটা অসাংবিধানিক লোক, এই ব্যাপারটা যার কোনো শিক্ষাগত নিজের যোগ্যতা থাকতে পারে, ওই পোস্টার উপরে যার যোগ্যতা নেই মানার, তাকে কেউ সম্মান দেবে না। আমি একটা কথা বলি, আমি বা আমরা কেউই রাজ্যপালের মুখপাত্র নই। রাজ্যপালের সঙ্গে যেটা পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত চলছে, তৃণমূল কংগ্রেস তার সেই সংঘাতে জড়িয়ে আছে, পায়ে পা লাগিয়ে ঝগড়া হচ্ছে, সেটা তারা বুঝবে। রাজ্যপাল সংবিধান বিশেষজ্ঞ, তিনি জানেন কি করা উচিত না করা উচিত, আমরা তার মুখপাত্র নই। কিন্তু একটা কথা বলি, যেটা এক্ষুনি আলোচনা হলো, ব্রাত্যবাবু বললেন যে বিজেপির এমএলএ এমপি ইত্যাদি নিয়ে। আচ্ছা ব্রাত্যবাবু, হাসান ইমরানের নাম তো জানেন। সিমি বলে একটা কুখ্যাত অর্গানাইজেশন, সারা পৃথিবীতে জঙ্গি অর্গানাইজেশন বলে চিহ্নিত, তার ভারতের প্রতিষ্ঠাতা ছিলেন হাসান ইমরান। তাকে রাজ্যসভায় কে পাঠিয়েছিলেন? নন, মানে সিমি যে অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা, আপনাদের মাননীয়ার অনুপ্রেরণায় তিনি গিয়েছিলেন রাজ্যসভায়। সুতরাং এইসব নিয়ে কম কথা বললে ভালো। সংখ্যার জোরে দান, বলেনি কোনো অসুবিধা নেই, আপনি সময় পাবেন। সংখ্যার জোরে পশ্চিমবঙ্গের বিধানসভায় কি হয়েছে সবাই দেখেছে। আধ ঘন্টার জন্য বিধানসভা খুলেই বন্ধ। ব্রাত্যবাবু আপনিও তো ছিলেন আধ ঘন্টার জন্য। আর একটা কথা বলে দিই, যে একটা কথা মনে রাখা উচিত, হাতরাস নিয়ে কথা হচ্ছে আজকে সমস্ত সর্বভারতীয় টিভি আর এই নিউজ 18ও দেখাচ্ছে হাতরাসে বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা এসে জাতি দাঙ্গা বাঁধানোর জন্য এই হাতরাস ঘটনা নিয়ে, এবং সেই ঘটনার পেছনে গভীর চক্রান্ত, সেই চক্রান্তে জড়িয়ে আছে জাতীয় কংগ্রেস, তৃণমূল কংগ্রেসও, যে ভারতের মধ্যে অস্থিরতা তৈরির জন্য জাতি দাঙ্গা। আর একটা কথা শুধু বলে দিয়ে 30 সেকেন্ডও লাগবে না, 2019-এই ঠিক হয়ে গেছে, মানুষ দিয়েছে বিজেপিকে শাসন করার ভার। সুতরাং আরো 5 বছর 4 বছর যাক, তারপরে এই নিয়ে কথা বলবেন, বেশি দিন না। 2019-এই যা বলেছিলেন তাকে তুচ্ছতাচ্ছিল্য করে মানুষ দিয়েছে বিজেপিকে, সেইটা মেনে নিন। এই পরাজয়ের ব্যাপারটা একটু মেনে নিতে হয়। বক্তব্য আপনি দাঙ্গা কারা লাগাচ্ছে? নেতারা, বুঝতে পেরেছেন, তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারা। আর আপনারা থাকবেন একটু পেছন দিকে, আর সামনের দিকে থাকবে দেখবেন আপনারা, আর থাকবে যে দেখবেন বাংলার বাইরে থেকে আসা, যা বাংলা এবং বাঙালি বিরোধী সেই সব কিছু নেতা, দেখবেন যুব মোর্চার নেতা হয়তো আসছে, বা সর্বভারতীয় কেউ একটা অমুক কেউ এটা চলে আসবে। আমি জানতে চাইছি যে কালকের মিছিলে যদি আমি কি রাহুল সিনহা আমরা পাবো, আমার ধারণা আমরা পাবো। কালকের মিছিলে কি আমরা ওই জয়দা বলুন বা আমাদের সায়ন্তন বলুন সামনের দিকে থাকবে? কেননা বিজেপির নেতৃত্ব জানেন যে যারা আমার খারাপ লাগছে, যে জয়দা আজকে কেন এত স্পিরিট হয়ে যাচ্ছে, জয়দা এত এই যে কেন আমাদের কথার মাঝখানে এত কথা বলে ফেলছে, কেননা জয়দা কোন একটা রাজনৈতিক হতাশায় দিচ্ছে, সায়ন্তন কোন একটা রাজনৈতিক হতাশায় দিচ্ছে, যে ওরা জানেন যে এতদিন ধরে বিজেপিটা করলাম না খারাপ লাগতে পারে, আপনার খারাপ লাগতে পারে যে এতদিন ধরে বিজেপি করলাম, কিন্তু আমাদের বারবার ব্যাক বেঞ্চে পাঠিয়ে দিচ্ছে দিন দিন। এই যে তৃণমূল থেকে যাওয়া নেতারা তাদেরকে সামনে টেনে নিয়ে আসছে, তৃণমূল থেকে আসা নেতারা তাদেরকে সামনে তুলে ধরছে, এইটা যে যুবময় যেটা বলছিলেন যে
একটা রাজনৈতিক সংস্কৃতি, এটা রাজনৈতিক সংস্কৃতিকে কোথাও ডাইলুট করে, রাজনৈতিক সংস্কৃতিকে কোথাও ভেঙে দেয়। আপনারা এরকম হতাশায় ভুগবেন না। আমার মনে হয় যে আপনারা মন দিয়ে যেখানে যেখানে হয়তো একবার হেরে গেছে ভোটে, কিন্তু ভোটে হার জিততে আবার বড় কথা নয়, আপনারাই পারবেন। আপনারা আপনাদের সংগঠনটাকে ধরুন এবং বলুন যে আপনাদের যেন সামনে রাখে, রাহুল বাবুদের যেন সামনে রাখে, আপনাদের বারবার পিছিয়ে দিচ্ছে, এইটা আমাদের দেখতে ভালো লাগছে। ফলে সেই হতাশা থেকে হয়তো আপনারা অনেক রকম কথা বলছেন, চিৎকার করছেন, কিন্তু কথাটা শুরু হয়েছিল আগামীকালের মিছিল দিয়ে, আগামীকাল রাজনৈতিক চাপানুতর চলবে, এই রাজনৈতিক চাপানুতর চলবে অন্তত আগামী এপ্রিল মে মাস পর্যন্ত। 2021-এর যে লড়াই, সে লড়াই পর্যন্ত এই রাজনৈতিক চাপানুতর চলবে, এই নিয়ে সন্দেহ নেই। তবে আমরা চাইব যে রাজনৈতিক চাপানুতর, রাজনীতি, পাল্টা রাজনীতি সবই তার মধ্যেই থাকুক। আগামী দিনে আমরা একটা ভালো লড়াই পশ্চিমবঙ্গের ইয়েতে দেখব, এবং এই জায়গাটা একটা বড় জিনিস। পুজোর ঢাকে ইতিমধ্যেই কাঠি পড়তে শুরু করে দিয়েছে, পশ্চিমবঙ্গে ভোটের ঢাকে কাঠি প্রায় পড়েই গেছে। আগামী 6 মাসের এই লড়াই জারি থাকবে। আপাতত আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।